বিএমডিসি আইন অনুযায়ী এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া অন্য কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ের পর এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী চিকিৎসকেরা জানান, এতে চিকিৎসা ক্ষেত্রে প্রতারণা বন্ধ হবে। এছাড়াও যেখানে সেখানে চিকিৎসক পদবি ব্যবহার বন্ধ হবে। তবে রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন ডিপ্লোমা ডিগ্রিধারীরা। এর আগে 2013 সালে ডিএমএফ ডিগ্রিধারী সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসারদের কয়েকজন বিএমডিসি আইনকে চ্যালেঞ্জ করে নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করার জন্য আদালতে রিট দায়ের করেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। সারা দেশে চিকিৎসক ও ইন্টার্নদের কর্মবিরতির মধ্যেই কিন্তু এমন একটি রায় এলো, যদিও রায়ের পরে এখন কিন্তু কর্মবিরতি স্থগিত হয়ে গেছে। পর্যবেক্ষণে আদালত আসলে কি বললেন? জি দেখুন, এটি আসলে চিকিৎসকদের পক্ষেই তো গেছে, কারণ এটি নিয়ে দীর্ঘদিন সেই 2010 সালে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অর্থাৎ বিএমডিসির যে আইন হয় সেই আইনে মূলত বলা হয়েছিল এমবিবিএস এবং বিডিএস অর্থাৎ এমবিবিএস ডিগ্রিধারী এবং যারা ডেন্টাল ডিগ্রিধারী এই দুই পক্ষের এই দুই গ্রুপ চিকিৎসক ছাড়া অন্য কেউ ডাক্তার বা চিকিৎসক পদবি নামের আগে ব্যবহার করতে পারবেন না। তো সেই আইনকেই চ্যালেঞ্জ করে মূলত হাইকোর্টে দুটি রিট করেছিলেন দুটি পক্ষ, এবং তারা হলেন ডিপ্লোমাধারী যারা রয়েছেন তারা। এরা মূলত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে, আপনি জানেন যে ইউনিয়ন পর্যায়ে যে কমিউনিটি ক্লিনিকগুলো রয়েছে বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের দু একটি পদ রয়েছে, সেই পর্যায়ে যারা চিকিৎসক তারা এখানে রিটটি করেছিলেন এবং তাদের দাবি হচ্ছে তারাও নিবন্ধিত, সুতরাং তারাও ডিপ্লোমাধারী হলেও তারাও যেহেতু চিকিৎসা দিয়ে থাকেন, তারাও ওষুধ সাজেস্ট করে থাকেন, সুতরাং তারাও চিকিৎসক পদ লিখতে পারবেন। এবং এই আইনটি মূলত বৈষম্যমূলক একটি আইন, সেটিকে চ্যালেঞ্জ করে 2010 সালে আইন হওয়ার পরে 2013 সালে মূলত রিট হয় এবং তারপরে আরও একটি রিট হয়। সেই দুটো রিটের একসাথে শুনানি শেষে প্রায় এক যুগ পরে এসে আজকে সকালবেলা বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ একটি রায় দিয়েছেন এবং রায়টিকেই যারা চিকিৎসক রয়েছেন, বিশেষ করে এমবিবিএস ডিগ্রিধারী অনেক চিকিৎসকরা হাইকোর্টে এসেছিলেন, তারা বলছেন এটি একটি যুগান্তকারী রায় এবং ওই আইনটি যে যথাযথ ছিল সেটি আজকে সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে আবার প্রতিষ্ঠিত হলো। এবং সেখানে বলা হচ্ছে ওই আইনে যেটি বলা হয়েছে অর্থাৎ এমবিবিএস এবং বিডিএস এই দুই ডিগ্রিধারী চিকিৎসকরা ছাড়া আর কেউ চিকিৎসক পদবি লিখতে পারবেন না, সেটি আজকে আবার প্রতিষ্ঠিত হলো। আদালত সেটি বলেছেন। একই সাথে আদালত এও বলেছেন যে এতদিন যারা লিখেছে, যেহেতু একটি মামলা চলমান ছিল, সাবজুডিস ম্যাটার ছিল, সুতরাং ওই সময় যারা লিখেছে তাদেরকে আইনের আওতায় বা তাদেরকে জরিমানা করা, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কিছু নেই। পরবর্তীতে যদি কেউ আইন অমান্য করে সেটি করা হবে। সেটি কি করা হবে? দেখুন, মূলত বিএমডিসি যে আইন নিয়ে এত কিছু, সেই আইনের 29 ধারায় রয়েছে যে এই দুই গ্রুপ ছাড়া কেউ চিকিৎসক হিসাবে পরিচয় বা ডাক্তার লিখতে পারবে না। একই সাথে 29-এর 2 ধারায় আছে যদি কেউ এই আইন অমান্য করে তাহলে 3 বছরের কারাদণ্ড অথবা 1 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত। যদি এখন থেকে এই আদেশকে অমান্য করে, এই রায়ের পরে যদি কেউ আবারও এই দুই গ্রুপ চিকিৎসকের বাইরে কেউ ডাক্তার পদবি লেখেন, তাদের ক্ষেত্রে ওই আইনটি বলবৎ হবে বা সেই অনুযায়ী তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, এরপরে মূলত এই ডিপ্লোমা ডিগ্রিধারী যারা অর্থাৎ ম্যাটস যাদেরকে বলা হয়, একই সাথে যারা এমবিবিএস চিকিৎসক রয়েছেন তারা এসেছিলেন। দুই পক্ষ এমবিবিএস চিকিৎসকরা বলছেন যে মূলত এই চিকিৎসক পদবিটা দুটি গ্রুপের জন্য নির্দিষ্ট করার পেছনের মূল কারণটি হচ্ছে বা আইনের বড় যুক্তি হচ্ছে কেউ যেন প্রতারণা না করতে পারে। কারণ আপনি জানেন যে এরই মধ্যে ভুয়া চিকিৎসক পরিচয় দিয়ে অনেকেই রয়েছেন। একই সাথে যদি ডিপ্লোমাধারীরাও চিকিৎসক পদবি লেখেন এবং তারা যদি সেইভাবে সব জটিল রোগের চিকিৎসা শুরু করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ প্রতারিত হওয়ার সুযোগ রয়েছে। আবার আজকে এই ডিপ্লোমাধারী যারা রয়েছে তারা বলছেন যে তারাও এখন ম্যাথসের যেই কোর্স সেটি প্রায় 4 বছরের মতোই কিন্তু তারা পড়াশোনা করছেন, সুতরাং তারাও অনেক কিছু শিখে আসছেন এবং মেডিকেলের বেসিক বিষয়গুলো তারা শিখছেন বলে তারা দাবি করছেন। সুতরাং তারা বলছেন যে এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন। এক্ষেত্রে এমবিবিএস চিকিৎসকরা যারা তারা বলছেন যে এই ডিপ্লোমা ডিগ্রিধারীদের আইন অনুযায়ী তারা 22টির বেশি ওষুধ সাজেস্ট করতে পারেন না, কিন্তু তারা শুরুই করেন অ্যান্টিবায়োটিক দিয়ে, যেটি অ্যান্টিবায়োটিক তারা রোগীকে সাজেস্ট করার কোনো ধরনের আইনগত অধিকার নেই। এভাবে নানানভাবে মানুষ প্রতারিত হচ্ছে। সুতরাং আজকের এই রায়ের ফলে সেটি আর হবে না, সেই বিষয়টি কিন্তু চিকিৎসকরা তুলে ধরেছেন। আদালত চত্বর থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার। এমবিবিএস বিডিএস ছাড়া নামের আগে কেউ ডাক্তার লিখতে পারবে না। হাইকোর্টের এমন আদেশের পর
রাজশাহী, খুলনা, রংপুর সহ বিভিন্ন জেলার ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন। দুপুরে 2 বিচারপতির দ্বৈত বেঞ্চ রায় ঘোষণার পরই কাজে যোগ দেন তারা। এর আগে এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার এবং ম্যাটসের কার্যক্রম বন্ধ সহ 5 দাবিতে চিকিৎসকদের আন্দোলনের কারণে প্রায় সব হাসপাতালের আউটডোর সেবা বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা। 19 ফেব্রুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলনে নামার পর 4 মার্চ তাদের সাথে একাত্মতা জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করেন কলেজের সব শিক্ষার্থী। মঙ্গলবার থেকে ইন্টার্নদের 5 দফা দাবির সাথে একাত্মতা জানিয়ে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও রংপুর সহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর সেবা বন্ধ রাখেন চিকিৎসকেরা। আমরা আমাদের রায় পেয়েছি, ন্যায্য অধিকার পেয়েছি, আমরা শাটডাউন রাখবো না, আমরা কর্মস্থলে ফিরে আসবো ইনশাল্লাহ অতি সত্বর, অতি দ্রুত। মহামান্য হাইকোর্ট এই রিটটাকে খারিজ করে দিয়েছেন এবং এই জন্য আমরা হাইকোর্ট সহ সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। চিকিৎসকরা রোগীদের কল্যাণের জন্য, রোগীদের চিকিৎসার জন্য আবার মাঠে নেমে যাবে এবং আজকে থেকে সমস্ত প্রাইভেট প্র্যাকটিস সহ অন্যান্য সেবাগুলো, সরকারি সমস্ত সেবা চালু থাকবে। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান, কর্মবিরতি স্থগিতের পর আউটডোর সেবা চালু হয়েছে কিনা? দেখুন, দীর্ঘ আন্দোলনের পরে যখন আজকেও ইন্টার্ন ডক্টররা এবং সিনিয়র ডক্টররা যখন আন্দোলনের অবস্থান করছিলেন, ঠিক সেই সময় যখন উচ্চ আদালত এই সময় যখন রায় আসে তখন তো এরপরেই কিন্তু যারা কর্মবিরতিতে ছিলেন বা এখানে কমপ্লিট শাটডাউনে ছিলেন তারা কিন্তু তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন এবং এরপরে আদালতের রায় তারা উল্লাস প্রকাশ করেছেন এবং তারা বলছিলেন যে তারা মূলত যে রোগী ভোগান্তি হোক বা জনভোগান্তি হোক এই জন্য তারা আন্দোলন করেনি। এই আন্দোলনটা ছিল এখানে রোগীদের স্বার্থে বলে এখানে তারা যে দাবিটি করছেন, হয়তো এখানে সাময়িক অসুবিধা হচ্ছে কিন্তু এটি দীর্ঘমেয়াদী যারা চিকিৎসা সেবা নিতে আসবেন তাদের জন্য এটি ফলপ্রসূ বলে কিন্তু এখানে যারা আন্দোলন করছিলেন তারা বলছিলেন। এবং তারা বলছিলেন যারা ম্যাটস ছিলেন বা তারা যত্রতত্র অ্যান্টিবায়োটিকের ব্যবহার করতেন, এটি যারা চিকিৎসা নিচ্ছিলেন রোগীদের ক্ষেত্রে তাদের দীর্ঘমেয়াদী তাদের এটি ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছিল। এই ক্ষেত্রে রোগীরা এখানে এই যে ভুল চিকিৎসা থেকে পরিত্রাণ পাবে এবং এটি একটি যুগান্তকারী রায় বলেও কিন্তু আদালতের এই রায়কে তারা স্বাগত জানিয়েছেন এবং সেই সাথে তাদের যে কর্মবিরতি ছিল ইন্টার্ন চিকিৎসক সহ সিনিয়র যে চিকিৎসকরা ছিলেন তারা যারা একাত্মতা প্রকাশ করেছিলেন তারা প্রত্যেকের কর্মস্থলে ফিরে যাবেন এবং এমনটি কিন্তু দুপুরে আমাদের 1:30টার দিকে একটি সংবাদ সম্মেলন করে এমনটি কিন্তু জানিয়েছেন। এবং এরপরে আমরা দেখেছি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখানে যারা চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু যথারীতি যারা কর্মবিরতিতে ছিলেন তারা কর্মে ফিরে এসেছেন এবং তারা বলছিলেন যে তাদের যে কর্মসূচি ছিল প্রাইভেট প্র্যাকটিস যে বন্ধ ঘোষণা করেছিল সেটিও কিন্তু যথারীতি আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে। যেহেতু আউটডোরের সময় 1টা পর্যন্ত ছিল, আউটডোরের সময় শেষ হয়ে গেছে, অর্থাৎ আগামীকাল থেকে আউটডোরে চিকিৎসা কার্যক্রম যথারীতি আগের মতোই শুরু হবে এবং এক্ষেত্রে তারা বলছিলেন যে রোগীদের সার্বিক দিক খেয়াল রেখে লক্ষ্য রেখেই কিন্তু তারা কাজ করছেন এবং যারা ইন্টার্ন ডক্টররা বলছিলেন তারা রোগীর সেবা দেওয়ার জন্যই কিন্তু তারা এই চিকিৎসার মতো পেশাটিকে বেছে নিয়েছেন। এখানে রোগী ভোগান্তি নয়, রোগীর স্বার্থেই কাজ করতে চান এবং তারা কোনো কর্মবিরতিতে যেতে চান না। সেই সাথে তারা বলছিলেন যে এরপরেও যদি ম্যাটস বা অন্যরা যদি উচ্চ আদালতে যায় তাহলে তার পরবর্তীতে তারা কিন্তু বিষয়টি আইনিভাবেই এর মোকাবেলা করবেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে কথা হচ্ছিল সহকর্মী মোস্তাফিজুর রহমানের সাথে। বিভিন্ন জেলায় ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন স্থগিত হলেও 5 দফা দাবিতে এখনও বহির্বিভাগে সেবা বন্ধ রেখেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বেলা 11:30 থেকে কর্মসূচি পালন করছেন তারা। এতে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন জেলা থেকে আসা রোগীরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাসপাতাল কর্তৃপক্ষ এবং সিনিয়র চিকিৎসকদের সাথে আলোচনা করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এর আগে ঢাকা মেডিকেলের বহির্বিভাগে সকালে আধা ঘন্টার জন্য কর্মবিরতি পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা। পরে আবারও চিকিৎসা সেবা দেয়া শুরু করেন তারা। আজকে কোনো ডাক্তার রুগী দেখবে না আজকে, তা আমি চাঁদপুর কচুয়া থেকে আসছি। এখন আমি অনেকটা কষ্ট করে আসা যাওয়ায় তারপরে এখন কই থাকুন কই কী করুম, আমি পুরো একটা বিতৃষ্ণার মধ্যে আছি। না, আজকে কোনো চিকিৎসা করেন একটা, ওই আগামী বুধবার আবার আসেন। ধর্ষকদের বিচার ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে আজও দেশে বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। দুপুরে বরিশালের সদর রোডে বিক্ষোভ সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট।
এ সময় বক্তারা বলেন, দেশের নারী নির্যাতন, ধর্ষণ বেড়েছে, কিন্তু যারা অপরাধ করছে তাদের শাস্তি নিশ্চিত করা যাচ্ছে না। বিক্ষোভ সমাবেশ থেকে চুরি, ডাকাতি, মব সন্ত্রাস বন্ধ করা সহ বেশ কিছু দাবি তুলে ধরা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয় চাঁদপুরে। ধর্ষকদের শাস্তির দাবিতে সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ধর্ষকদের জনসম্মুখে শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা। একই দাবিতে নোয়াখালীতেও বিক্ষোভ সমাবেশ করেছেন নার্সিং অ্যান্ড মিডওয়াইফ কলেজের শিক্ষার্থীরা। এছাড়া ঝিনাইদহ ও ফরিদপুরে ধর্ষকদের বিচার ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সংস্কার এবং কোনো ধরনেরই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নারী নির্যাতন এবং কোনো ব্যবস্থারই তারা সফলভাবে কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে। আসিয়া সহ যে একের পর এক নারী ধর্ষণ হচ্ছে, যার বিচার হচ্ছে না, এই বিচারের দাবিতে আমরা আজকে দাঁড়িয়েছি। হাবিবুল্লাহ বাহারের সাবেক উপাধ্যক্ষ সাইফুর রহমান হত্যা ধর্ষণ চেষ্টার ফল বলছে পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে তারা জানায়, 11 দিন আগে নিজ বাসায় তাদের আশ্রয় দেন সাইফুর। তবে সেই রাতে ধর্ষণ চেষ্টার বিষয়টি নাজেম টের পাওয়ায় হয় ধস্তাধস্তি, এর এক পর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে পালিয়ে যান অভিযুক্ত দম্পতি। রাজধানীর উত্তরখানের পুরানপাড়ার বাসায় হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় সোমবার। এরপর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার ভাইয়ের করা হত্যা মামলায় ফরিদপুরে গ্রেপ্তার হন নাজেম রূপা দম্পতি। এ নিয়ে সংবাদ সম্মেলনে পুলিশ বলছে, রেল স্টেশনে পরিচয়ের পর তাদের আশ্রয় দিয়েছিলেন সাইফুর। এরপর থেকেই তিনি রূপাকে শ্লীলতাহানির চেষ্টা করছিলেন বলেও জানাচ্ছে পুলিশ। বিভিন্ন সময়ে এই সাইফুর রহমান তাকে শ্লীলতাহানি করত, তাদের যৌন লালসা তার পূরণ করার জন্য নানাভাবে তাকে যৌন নির্যাতন করত। সে যখন বাইরে যেত তাকে তালা দিয়ে রেখে যেত, বলতো যে তোমরা বারান্দার কাছে যাবা না, গেলে তোমার হাজব্যান্ডকে মেরে ফেলবো। তারপরে আপনার বিভিন্ন সময় তার শরীরের বিভিন্ন অংশে হাত দিত। 9 মার্চ রাতে সাইফুরের এই চেষ্টা টের পেলে ধস্তাধস্তির ঘটনা ঘটে নাজেমের সঙ্গে। এক পর্যায়ে রূপা নাজেম ধারালো অস্ত্রে জখম করে বাথরুমে আটকে পালিয়ে যান বলেও জানিয়েছে পুলিশ। তার শরীরের উপরেই হচ্ছে আপনার সাইফুর রহমান ভূঁইয়া। তখন তাকে কোপানো শুরু করে এই বটি দিয়ে, মাথার এই কুলিতে অনেকগুলো কোপ রয়েছে। এরপর সে ঠেকাতে যাচ্ছিল, তার হাতের অনেকগুলো কোপ রয়েছে, অনেকগুলো কোপ খেয়েছে শরীরের বিভিন্ন জায়গায়। তো এক পর্যায়ে সে দৌড় দিয়ে বাথরুমের মধ্যে ঢুকে সিটকিনি দিয়েছে। নিহত সাইফুর রহমান সস্ত্রীক থাকতেন শান্তিনগরের একটি বাসায়। উত্তরখানে বাসা ভাড়া নিয়ে একা থাকা শুরু করেন কয়েক মাস আগেই। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। গত বছরের তুলনায় এবার ভোজ্য তেল আমদানি হয়েছে বেশি, তবুও বাজারে তেলের সংকট কাটছে না। প্রশাসন বলছে এটা কৃত্রিম সংকট। সরকার পক্ষ থেকে নির্ধারিত দামে তেল বিক্রির জন্য হুঁশিয়ারিও দিলেও বাজারে কমেনি অস্থিরতা। এদিকে ভোজ্য তেল ও সয়াবিন বীজ বোঝাই জাহাজ সাগরে ভাসিয়ে রেখে মজুতেরও অভিযোগ উঠেছে। চলতি রমজানের আগে থেকে শুরু হয় বাজারে ভোজ্য তেল নিয়ে অস্থিরতা, বাড়তে থাকে দাম। খোলা বাজারে দেখা দেয় সংকট। দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জেও দেখা দেয় সংকট। হিসাব বলছে, দেশে প্রতি মাসে সয়াবিনের চাহিদা থাকে গড়ে 87,000 টন। রোজায় এই চাহিদা কিছুটা বাড়ে, তবে গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আমদানি করা হয়েছে প্রায় 3.5 লাখ টন তেল, যা আগের বছরের তুলনায় 5% বেশি। এছাড়া আরও কিছু তেল জাহাজ থেকে খালাসের অপেক্ষায় আছে। 3,42,500 মেট্রিক টনের মতো তেল গত শুধু জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2 মাসে এসছে। এর বাইরেও আমাদের আউটার অ্যাঙ্কারেজে বর্তমানে 7টা জাহাজ আছে, যেগুলোতে প্রায় 84,000 মেট্রিক টন ভোজ্য তেল আছে। এগুলা পর্যাপ্ত এবং গতবারের সাথে যদি আমরা তুলনা করি তাহলে 4 to 5% বেশি এসছে। আমদানিতে এমন রেকর্ডের পরও ঠিক বিপরীত চিত্র দেখা যাচ্ছে খাতুনগঞ্জে। চাহিদা অনুযায়ী তেল মিলছে না বাজারে, একেবারে উধাও বোতলজাত সয়াবিন তেল। আমদানি বেশি হচ্ছে যে এটা তো আমরা বুঝতে পারতেছি না, কারণ এখানে যদি এসআরের লোক আসতো তাহলে আমরা বুঝতে পারতাম যে ঠিক আছে আমরা তেল পাচ্ছি, আর আমরা পাচ্ছি না। এগুলো সিন্ডিকেট করে এখানে তেল দিতেছে না বাজারে। বাজার আমদানি লাগবে 50 কার্টন, আপনাকে 2 কার্টন, এগুলো হইতেছে এখানে হইতেছে না।
এই অবস্থায় ব্যবসায়ীদের নিয়ে সভা করে অতিরিক্ত দামে তেল বিক্রির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেয় প্রশাসন। গুদাম পর্যায়ে মোবাইল কোর্ট সাঁড়াশি অভিযান চলবে। এদিকে ব্যবসায়ীরা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে আসল জায়গায় হাত না দিলে বাজারে ভোজ্য তেল সরবরাহে প্রভাব পড়বে না। মেস্টার যদি ডিলারের উপরে যদি যাই দেয় তাহলে ঘটনা বুঝতে পারে। কোম্পানি সরাসরি কোম্পানির কাছে যেতে হবে, বড় বড় কোম্পানি যেগুলো আছে ওখানে যেতে হবে। ওখানে গেলে করোনাটা বের হয়ে আসবে। কেন পাচ্ছি না আমরা মালটা? সমুদ্রে সয়াবিন সিড নিয়ে বেশ কিছু ছোট জাহাজ রয়েছে, যা সংকট নিরসনে কিছুটা সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানী দোকানগুলোতে আসতে শুরু করেছে ছেলেদের বিভিন্ন বৈচিত্র্যময় পোশাক। এর মধ্যে প্রধান আকর্ষণ হিসেবে আছে পাঞ্জাবি, কাবলি ও পাঞ্জাবি স্যুট। এদিকে গরমকে প্রাধান্য দিয়ে পোশাকে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের প্রিমিয়াম কাপড়। উৎসবে পাঞ্জাবি পুরুষদের প্রিয় পোশাক। এই পোশাক যেমন আরামদায়ক, তেমনি ফ্যাশন অনুষঙ্গ হিসেবেও জনপ্রিয়। ঈদের নামাজে পাঞ্জাবি তাদের প্রধান আকর্ষণ থাকে। প্রতিবারের মতো এই ঈদেও ছেলেদের পোশাকে প্রধান আকর্ষণ পাঞ্জাবি, কাবলি ও পাঞ্জাবি স্যুট। ঈদ পরবর্তী পার্টি ও আড্ডায় উপস্থিতির জন্য বিভিন্ন দোকানে আনা হয়েছে ঈদ ফেস্টিভ্যাল পার্টি ড্রেস, যার মধ্যে রয়েছে পাঞ্জাবি স্যুট, প্যাটার্ন ভ্যারিয়েশন কুর্তা, প্রিমিয়াম কুর্তা স্যুট। এইবার নতুন বেশ কিছু ডিজাইন আসছে, যেগুলো দেখে মোটামুটি ইউনিক মনে হচ্ছে, ভালো লাগছে, নিচ্ছি। আমি সুতি পাঞ্জাবি করছি, কারণ সামনে গরম সিজন আসতেছে। আমি যেগুলো পছন্দ করলাম, কিছুটা দাম আর কি আছে সহানুভূতি, মানে সহনশীল। কিছু ব্র্যান্ড শপ আছে যেগুলোতে পাঞ্জাবির দাম অনেক বেশি, মানে গত বছরের তুলনায় একটু বেশি মনে হচ্ছে। এদিকে গরমকে প্রাধান্য দিয়ে পুরুষদের পাঞ্জাবি বানাতে নানান ডিজাইন এবং ভালো মানের কাপড় ব্যবহার করেছে পোশাক তৈরির প্রতিষ্ঠানগুলো। এবছর দামও সহনশীল পর্যায়ে রাখা হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। লাস্ট ইয়ার অনুযায়ী এবার আমাদের ডিফারেন্স একটু কালেকশন আছে, যেমন কাবলি আছে, তারপর কিছু হাতে কাফ লাগানো থাকে, তারপর হচ্ছে হলো স্লিম ফিট পাঞ্জাবি আছে, তারপর রেগুলার ফিট পাঞ্জাবি আছে, তারপর এক্সিকিউটিভ পাঞ্জাবি আছে। ফ্যাব্রিক বরাবরই আমরা কটন কাপড়ে করে থাকি, এরপরে কিছু সিল্কের থাকে বা কিছু মিক্সড কটন থাকে। আর আমরা বরাবরই যেটা গরমের জন্য আরামদায়ক হয় সেই ফেব্রিক্সে আমরা করার চেষ্টা করি সবসময়। এবার কাপড়ে বৈচিত্র্যময় রং নির্বাচন করার পাশাপাশি নিখুঁতভাবে হাতের কাজ, এমব্রয়ডারি, ব্লক প্রিন্ট ও ডিজিটাল প্রিন্টের মাধ্যমে ঈদের কালেকশন সাজানো হয়েছে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর রামপুরার যানজট কমাতে যানবাহন নিয়ন্ত্রণ শুরু করেছে ডিএমপি, তবে এখনো পুরো পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। পরিকল্পনার যতটুকু বাস্তবায়ন হয়েছে তাতে কিছুটা সুফল পাওয়া যাচ্ছে বলে দাবি ট্রাফিক পুলিশের। এই সড়ক ব্যবহারকারীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গাড়ির দীর্ঘ সারি আর লম্বা সময় ধরে অপেক্ষা। রাজধানীর রামপুরা মালিবাগ সড়কের এমন চিত্র নিয়মিত। তবে এই অবস্থার উন্নয়নে নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করেছে ডিএমপি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই পুরো সড়কে দুটি পয়েন্টে ইউটার্ন নেওয়া যাবে। রামপুরার সোনালী ব্যাংক ক্রসিং ও ফিরোজা টাওয়ারের সামনে থেকে ইউটার্ন নিতে পারবে গাড়ি, আর ওয়াবদা রোড থেকে সরাসরি অন্য প্রান্তে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন এই পদ্ধতির সঙ্গে পরিচিত নন অনেকেই, তাই ডিএমপির নতুন এই উদ্যোগ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে বেশিরভাগই মনে করেন যানজট নিরসনে কিছুটা কার্যকর নতুন পদ্ধতি। ওই দাম কমছে, জিন্দা দাম আছে, ইন্ডা খালি জামে জাম, আর জিন্দা না ইন্ডা একবার ফাঁকা। এখন পর্যন্ত সেরকম দেখলাম, তবে হ্যাঁ এদিকে তো জ্যাম থাকার কথা, এখন জ্যাম পেলাম না। অনেক ভালো হয়েছে, আগের চেয়ে যানজট নাই রাস্তাতে, একটা না আসা যায় আর কি। এখনো পরিকল্পনা অনুযায়ী সব কাজ শেষ করতে পারেনি ডিএমপি। পুরো পরিকল্পনা বাস্তবায়ন হলে যানজট অনেকাংশে কমার আশা করছে ট্রাফিক পুলিশ। এখন পর্যন্ত আমাদের দৃষ্টিতে পজিটিভ রেজাল্ট আসতেছে, জনগণও খুশি, এবং অন্য সময় এই সময়টা যেখানে প্রচণ্ড জ্যাম থাকে, এখন আপনারা দেখতেছেন যে আমরা মোটামুটি ভালোভাবেই চলতেছে। আশা করতেছি এটা ভালো কাজ করবে। এর আগেও যানজট নিরসনে রাজধানীর তেজগাঁও মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করে সুফল পেয়েছে ডিএমপি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গভীর রাতে আগুনে পুড়ল মহাখালী সাততলা বস্তির প্রায় ৩০০ ঘর। ১.৫ ঘন্টা চেষ্টায় রাত 4:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। বস্তির পাশের এক দোকান থেকে আগুনের সূত্রপাত অভিযোগ স্থানীয়দের, তবে তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে বলছে ফায়ার সার্ভিস। বুধবার গভীর রাত রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে বিকট শব্দে বিস্ফোরণ, এরপর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। দ্রুত খবর দেয়া হয় ফায়ার সার্ভিসে।
তবে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় প্রায় আধা ঘন্টা পরে। প্রথম ধাপে 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করলেও কিছুক্ষণের মধ্যে যোগ দেয় আরও 4টি ইউনিট। তবে বস্তির সংকীর্ণ প্রবেশপথের কারণে ঠিকমতো কাজ করতে পারেনি সবগুলো ইউনিট। ভয়াবহতা দেখে তারা এই ফার্স্ট রেসপন্ডিং অফিসার সাহায্য চায় পর্যায়ক্রমে আমাদের 5টা স্টেশন থেকে মোট 12টি ইউনিট আসে। আপনারা দেখতে পেয়েছেন যে এখানে ঢুকার রাস্তাঘাট খুবই সরু, যেখান দিয়ে আমাদের গাড়িগুলো ঢুকতেছে না। আগুন লাগার পর ঘুম থেকে উঠে দ্রুত ঘর ছাড়ে বস্তিবাসী। খালি হাতে আশ্রয় নেয় সড়কে। অনেকে যোগ দেয় আগুন নিভানোর কাজে। ফায়ার সার্ভিসের প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় ভোর 5টা 20 মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বড় ফ্রিজ কিচ্ছু নেই, সব শেষ। কাগজপাতি যত কিছু আসলো সব শেষ হয়ে গেছে। মাল সামানা সব লেগে শেষ হয়ে গেছে, কিছুই নেই, খালি ব্যাগটা নিয়ে কোনো রকম বাইরে আইছি। বস্তির পাশের এক ভাঙাড়ির দোকান থেকে আগুনের সূত্রপাত, অভিযোগ স্থানীয়দের। অগ্নিকাণ্ডের তদন্ত শেষে জানা যাবে প্রকৃত কারণ, বলছে ফায়ার সার্ভিস। দিকে সব ছড়াইছে, আমাদের বিল্ডিং থেকে পর্যাপ্ত আমরা ছাদ থেকে পানি দিছি, আমার নিজের হাউস থেকে পানি দেওয়ার কারণে এই পাশের কিছু ঘর সম্পূর্ণভাবে পড়তে পারে নাই। যে দোকানের ভিতরে আগুন লাগছে ওইগুলো আপনার একটু তালা মারা ছিল, তখন আমরা গেছি আগুন নিবানোর লেগে ভাঙচুর করার চেষ্টা করছিলাম, তো এমনিতে পানি মারতে কিন্তু আগুন নিবানোর কোনো সম্ভব হয়নি। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রতিবেদনে মিলবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র। এর আগে গত বুধবার মধ্যরাতে আগুনে ছাই হয়ে যায় রাজধানীর গাবতলীর মোল্লা বস্তির কয়েকশো ঘর। আর দুপুরে ভাসানটিকের বিআরপি বস্তিতে পুড়ে যায় অন্তত 35টি ঘর ও দোকান। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেক্সিমকো গ্রুপে রিসিভার নিয়োগ বাতিল করে নিজস্ব তত্ত্বাবধানে প্রতিষ্ঠান পরিচালনার আদেশ দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, বেক্সিমকোর হাজারো কর্মীর স্বার্থে প্রতিষ্ঠানগুলো নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হওয়া উচিত। তবে এরই মধ্যে নিয়োগ দেওয়া রিসিভার যেসব সিদ্ধান্ত নিয়েছেন তা বৈধ বলে গণ্য হবে। এছাড়া রায়ে বাংলাদেশ ব্যাংক সহ অন্য নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানকে বেক্সিমকো গ্রুপের ব্যবসা প্রতিষ্ঠানে সঠিকভাবে নজরদারির নির্দেশ দেওয়া হয়। আইনজীবীরা জানান, বেক্সিমকো গ্রুপের মোট 189টি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে পাবলিক লিমিটেড কোম্পানি 169টি। গত আগস্টে এক রিটের প্রেক্ষিতে এসব কোম্পানি পরিচালনায় 6 মাসের জন্য রিসিভার নিয়োগ দেয় হাইকোর্ট। এই কোম্পানিগুলো ব্যবস্থাপনা তারা নিজেরা করবেন, তবে আদালত বলেছেন এই কোম্পানিগুলো ব্যবস্থাপনা করার ক্ষেত্রে সম্পূর্ণভাবে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশের সরকার এবং অন্যান্য রেগুলেটরি বডি আছে তাদের সুপারভিশন মনিটরিংয়ে স্ট্রিক্টভাবে আইন মেনে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো পরিচালিত হতে হবে। রিসিভারটা আজকে উইথড্র করে দিয়েছে, কিন্তু বলেছে যে এই সমস্ত ইনস্টিটিউশনগুলি বাংলাদেশ ব্যাংক মনিটর করবে এবং আদার কনস্টিটিউশন অথরিটি যারা আছে, স্ট্যাটিউটরি অথরিটি, তারা এটা মনিটর করবে। পবিত্র রমজানে পরিবারের সাথে ইফতারের খুব একটা সুযোগ পান না সরকারি হাসপাতালের চিকিৎসক নার্সরা। তাই স্বল্প আয়োজনে নিজ খরচেই করতে হয় ইফতার। রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে সীমিত পরিসরের আয়োজনও কঠিন হয়ে পড়ে অনেক সময়। তবে তাতে আফসোস নেই চিকিৎসক নার্সদের। রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, রোগীর সেবায় ব্যস্ত চিকিৎসকরা। কেউ ভাঙা হাত, কেউ বা ভাঙা পা নিয়ে এসেছেন চিকিৎসা নিতে। অথচ এটি সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত। জরুরি বিভাগের কারোই ইফতার নিয়ে ভাবার সুযোগ নেই যেন। শুধু একদিন নয়, হাসপাতালটির প্রায় প্রতিদিনের ঘটনাই এমন। জরুরি রোগী নিয়ে কাজ করতে হয়, তো আমাদের এখানে দেখা যায় যে আমরা সাধারণত 2, 3 জন 4 জন ডিউটিতে অনরত অবস্থায় থাকি। তো আমাদের সবসময় একজন একটু ইফতারি করে ধরেন ওইখানে থাকে, তখন আমরা টার্ন বাই টার্ন ইফতারিটা সাধারণত করে থাকি, যেন কখনোই কোনো রোগী যেন আমাদের মিস না হয় অ্যাটেন্ড করতে। আমাদের আসলে অভ্যাস হয়ে গেছে এখন, আমরা যেহেতু দায়িত্বটাই নিয়েছি যে কাজ করার, জনসেবা করার, তো সেজন্য এখন আর ওইরকম খারাপ লাগে না। রোগীদের সেবা দিতে গিয়ে পরিবারের সঙ্গে ইফতারের সুযোগ পান না চিকিৎসক নার্সরা। খুব কম সময়ে নিজেদের উদ্যোগে অল্প আয়োজনেই ভাঙতে হয় রোজা। আমরা তো রোগীদের স্বার্থে কাজ করছি, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইফতারের যে সময়টা আপনার খুব অল্প সময়ের মধ্যে সেটা সারতে হয়, এবং হচ্ছে ধরেন যে কখনো 10 মিনিটের ভিতরেই ম্যাক্সিমাম আমরা এগুলো করি। খারাপ তো আসলে লাগে মাঝে মাঝে যে ফ্যামিলির সাথে করলে ভালো হতো, কিন্তু আসলে চাকরির ক্ষেত্রে আমাদের তো এটা স্যাক্রিফাইস করতেই হবে, কারণ সৃষ্টিকর্তা
এটা আমাদেরকে প্রফেশনটা এভাবেই দিয়েছে, অতএব আমাদেরকে এটা মেনে নিতে হবে। ফ্যামিলির সাথে ইফতার করাটা যে আনন্দটা সেটা আমরা পাই না, বা একটা সময় না যে ইফতার করাটা সেটাও আমরা পারি না, কারণ আমাদের এখানে সেবা কাজে নিয়োজিত আছে জরুরি সেবার কারণে। শুধু চিকিৎসক নার্স নন, রোগীর স্বজনরাও ইফতার সারেন অল্প খাবারে। ইফতারি করতেছি, আজকে রোজা আইছে বলে থেকে ইফতারি করতেছি। 1 মাস ধরে এখানে আছি। ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনাকে নিয়ে এখানে রয়েছেন। তবে এ নিয়ে এক বিন্দু আফসোস নেই কারো। মানব সেবার ব্রতকেই বড় করে দেখছেন চিকিৎসক নার্সরা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2024 সালে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশ ও আফ্রিকার দেশ চাঁদ। মঙ্গলবার দূষিত শহরগুলোর তালিকা প্রকাশ করে সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণ সংস্থা IQ এয়ার। সংস্থাটির প্রতিবেদন বলছে, গত বছর চাঁদ ও বাংলাদেশের বায়ুর মান সূচক ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়ার মাত্রার চেয়ে 15 গুণ বেশি। 2024 সালের সবচেয়ে দূষিত 20 শহরের 19টি এশিয়ায়। এর মধ্যে দিল্লি সহ 13টি শহর ভারতের আর পাকিস্তানের 4টি শহর রয়েছে। এছাড়া চীন ও কাজাখস্তানের 1টি করে শহর রয়েছে। এছাড়া উত্তর আমেরিকার সবচেয়ে দূষিত শহরের সবগুলোই যুক্তরাষ্ট্রের প্রদেশ ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। 2024 সালে বিশ্বের 17% শহর WHO এর মানদণ্ড পূরণে সক্ষম হয়েছে। রাজধানীর মাতুয়াইলে দিনের বেলায় পোড়ানো হয় আবর্জনা আর রাতে জ্বালানো হয় ব্যাটারি। 2 ধরনের বর্জ্যে ক্ষতিকর ধোঁয়ায় অতিষ্ঠ নগরবাসী। দূষণের বিপক্ষে প্রতিবাদ কর্মসূচি পালন করছে স্থানীয়রা। আরও জানাতে ডেমরা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, বলবেন যে কর্মসূচি থেকে কি দাবি জানাচ্ছেন স্থানীয়রা? দেখুন, জোহরের নামাজের পর স্থানীয়রা একত্রিত হয়েছে মাতুয়াইল যে ডাম্পিং স্টেশন, সেই ডাম্পিং স্টেশনের সামনে তারা ঘেরাও করেছে এবং এখানে তারা মানববন্ধন কর্মসূচি এবং পাশাপাশি বিক্ষোভ কর্মসূচি তারা পালন করছে। আপনাকে যদি এখন দেখায়, আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে এলাকাবাসীর ভুক্তভোগী যারা রয়েছেন, অর্থাৎ মাতুয়াইলের আশেপাশের শেখদি, তারপরে মানিকনগর, তারপরে ডেমরা, তো এই এলাকাগুলোর ভেতরে সারাটা দিন ধরে থাকছে বর্জ্য পোড়ানোর যে আবর্জনার যে ধোঁয়া, তার সাথে যুক্ত হয় রাত্রে ভাঙড়ির বিভিন্ন দোকানগুলো রয়েছে। সে ভাঙড়ির দোকানগুলোর ভেতরে ব্যাটারি চালানো হয়। তো এই ব্যাটারির পোড়ানো রাত্রের কালো ধোঁয়ার দিনের বেলায় এই আবর্জনা পোড়ানোর যে ধোঁয়া, এই 2 ধোঁয়া মিলেই পুরো এলাকা একেবারে দূষিত করে ফেলছে। আমরা গতকালকে যখন এখানে এসেছিলাম, যে প্রতিবেদনটা আমরা করেছিলাম, সেখানে আমরা স্পষ্ট দেখিয়েছি যে ঢাকার প্রবেশ মুখের যে 2টি অংশ রয়েছে, অর্থাৎ উত্তর দিক থেকে আমিনবাজারের ওখানে একটি ডাম্পিং স্টেশন রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, সেখানেও এইভাবে এই ময়লা আবর্জনা পোড়ানো হচ্ছে। আবার দক্ষিণ দিক থেকে যে প্রবেশদ্বারটা রয়েছে, সেই প্রবেশদ্বারের অর্থাৎ মাতুয়াইল ডাম্পিং স্টেশন, সেখানেও এই একইভাবে পোড়ানো হয়। গত 3 মাস ধরে এখানে এই আগুন পোড়ানো হচ্ছে এবং এর ধোঁয়াটা সরাসরি ঢাকা শহরে গিয়ে পৌঁছাচ্ছে। আমরা গবেষক যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা একটা বিষয় বারবার স্পষ্ট করেছে যে ঢাকা শহরের যে দূষণটা, সে দূষণের অন্যতম কারণ কিন্তু এই মাতুয়াইল এবং আমিনবাজারের যে বর্জ্য ডাম্পিং স্টেশন রয়েছে, সেই স্টেশনের পোড়ানো হয় যে ধোঁয়া, সেই ধোঁয়া থেকে মূলত এই। আপনি বলছিলেন যে 3 মাস ধরে এমন অবস্থা চলছে। কর্মসূচি দেওয়ার আগে সংকট সমাধানের কোনো চেষ্টা এলাকাবাসী করেছিলেন কিনা, বা কারো সাথে কোনো কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলেন কিনা, ছোট্ট করে যদি বলতেন। দেখুন, আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, স্থানীয়দের সাথে কথা বলেছি। তারা একটি বিষয় বলেছে যে গত 3 মাস ধরে যে আগুনটা জ্বলছিল, সেই আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসকে তারা বলেছিল, কিন্তু ফায়ার সার্ভিস 3 দিন ধরে তারা চেষ্টা করেও পুরোপুরি আগুন নেভানো সম্ভব হয়নি। তো তারপরেও আগুন জ্বলছে। আমরা যদি এখনকার একজন আমাদের যে পরিবেশ নিয়ে গবেষক রয়েছেন কামরুজ্জামান স্যার, তার সাথে যদি একটু কথা বলি। স্যার, এখানে তো দীর্ঘদিন ধরে এই আবর্জনাগুলো পোড়ানো হচ্ছে, এলাকায় আসলে ক্ষতি কি হচ্ছে? এটি ক্ষতি তো অবশ্যই হচ্ছে, বলা যায় যে মানুষের জীবন নিয়ে একটা খেলা হচ্ছে।
এটি যে এই বছর হচ্ছে তা না, আমরা গত 10 বছর ধরেই প্রতি বছরই লক্ষ্য করি যে এইভাবে বর্জ্যে আগুন দেওয়া হয়, বর্জ্য পোড়ানো হয় এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে বারবার বলার পরও তারা বলে যে এটি নিজে নিজে আগুন লেগেছে। আমরা তাদেরকে প্রশ্ন রাখতে চাই, তাদের ঘরে আগুন লাগলে কে আগুন লাগিয়েছে সেটা কি তারা দেখবেন, না তারা আগুনটা নেভানোর ব্যবস্থা করবেন? কিন্তু সেক্ষেত্রে তাদের অবহেলা দেখা যায় এবং স্বাস্থ্যগত অনেক ঝুঁকি তৈরি হয়। মানুষের ফুসফুসজনিত বিভিন্ন রোগ সহ নানা ধরনের রোগের আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়। ধন্যবাদ আপনাকে। যেমনটি এখানকার স্থানীয়রা একটা বিষয় বারবারই বলছিলেন যে আগুন লাগলে পরে আগুন নেভানোর জন্য বারবার বললে পরেও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেই উদ্যোগটি আসলে নেওয়া হয় না। অনির্বাণ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনে হামলার ঘটনায় 104 জিম্মিকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। বাকিদের উদ্ধারে অভিযান চলছে। নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় 16 বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। মঙ্গলবার এলোপাতাড়ি গুলি ছুড়ে জাফর এক্সপ্রেস ট্রেনের 2 শতাধিক যাত্রীকে জিম্মি করে সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি BLA। বিচ্ছিন্নতাবাদীদের দাবি নিরাপত্তা বাহিনীর 30 সদস্যকে হত্যা করেছে তারা। বেলুচিস্তানের কোয়েটা থেকে মঙ্গলবার খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ারে যাচ্ছিল জাফর এক্সপ্রেস ট্রেন। 80 সামরিক কর্মকর্তা সহ ট্রেনটিতে যাত্রী ছিল 425 জন। বোলান অঞ্চলের একটি সুড়ঙ্গের কাছে পৌঁছালে জাফর এক্সপ্রেসে অতর্কিত হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি BLA। চালককে হত্যার পাশাপাশি এলোপাতাড়ি গুলি ছুড়ে 2 শতাধিক যাত্রীকে ট্রেনের ভেতরেই জিম্মি করে তারা। এর মধ্যে 30 জিম্মিকে সরিয়ে নেওয়া হয় নিকটস্থ পাহাড়ে। BLAর দাবি 48 ঘন্টার মধ্যে গোষ্ঠীটির রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে। দাবি পূরণ না হলে সব জিম্মিকে হত্যার হুমকিও দেয় বিচ্ছিন্নতাবাদী এই গোষ্ঠী। আমার বাবা হৃদরোগে আক্রান্ত, তিনি এই ট্রেনের যাত্রী ছিলেন। এখন পর্যন্ত তার কোনো খবর পাইনি। স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা করছি, কিন্তু কোনো সাড়া পাচ্ছি না। সেখানে কি হচ্ছে আমরা জানি না। হামলার পর পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপের ঘোষণা করে বেলুচ সরকার। পরে জাফর এক্সপ্রেসে শুরু হয় উদ্ধার অভিযান। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের গুলি বিনিময় হয়, এতে হতাহতের ঘটনা ঘটে। বেলুচিস্তানের ট্রেনে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।